বাতিল ইলেকট্রনিক পণ্য থেকেও মিলতে পারে মূল্যবান ধাতব, দক্ষ ব্যবস্থাপনার তাগিদ, নীতি সহায়তা দেওয়ার আশ্বাস মন্ত্রীর। লাগামহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ, শক্তিশালী মনিটরিং ব্যবস্থার তাগিদ। ঝুঁকি নিয়ে এখনও চট্টগ্রামে পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার, ভূমিদস্যুদের কারণে স্থানান্তর প্রক্রিয়া ব্যর্থ, বাস্তবায়ন হয়নি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশও। এবং স্বাবলম্বী হবার চেষ্টায় বগুড়ায় গড়ে উঠেছে কয়েক হাজার গবাদি পশুর খামার, প্রয়োজন পৃষ্ঠপোষকতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বাণিজ্য সভার শুরুতে জেনে নিব উপজেলা নির্বাচনের খবর। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এর মধ্যে ৩৩ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে চট্টগ্রামের চন্দনাইশে ভোট কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। প্রতিটি কেন্দ্র ও এর আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। তৃতীয় ধাপে রংপুর, বরিশাল সহ ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিরপেক্ষভাবে ভোট হবে এবং সেই ভোট স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে। আমরা এখানে খুব সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। আমাদের এলাকা বাবুগঞ্জ, আমাদের বরাবরই একটা ইতিহাস আছে, এখানে ভালো ভোট হয়। পছন্দের প্রার্থী তাকে আমি দেব ভোট। যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব এবং আমার সুষ্ঠুভাবে ইভিএম ভোটের মধ্যে আমার ভোট হবে, কোনো দুর্নীতি কোনো চলবে না। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, যার ফলে আশা করতেছি ৪টা পর্যন্ত কোনো ধরনের ঝামেলাবিহীনভাবেই ভোটাররা ভালোভাবে ভোট দেবে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং বরিশালের উজিরপুর উপজেলায় আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকুল আলমের কাছে। শফিক। ইমতিয়াজ, আপনাকে যেটি বলতে পারি, এই ঘটনায় কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক ১৫ মিনিট আগে ৪ জনকে আটক করেছে। দুলাল, সোহাগ, সুলাইমান নামে ৪ জনকে আটক করেছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সন্দেহভাজনভাবে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এর পরপরই ঘটনাস্থলে আপনি হয়তো জানেন যে ১:৩০টার দিকে চট্টগ্রামের এই কেন্দ্রে, পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রে দুর্বৃত্তরা, তারা বলছে যে আসলে নৌকার সমর্থকরা কিন্তু এখানে এসেছিল কেন্দ্র দখল করতে এবং তারা কেন্দ্র দখল করার জন্য যখন রুমে যাচ্ছিলেন, কক্ষে যাচ্ছিলেন, ঠিক সে সময় পুলিশ বাঁধাত এবং পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং পুলিশের একজন গুলিবিদ্ধ হয় এবং আরেকজন আহত হয়। এবং যে গুলিবিদ্ধ হয়েছে ফরহাদ হোসেন কনস্টেবল এবং আরেকজন রয়েছে পুলিশ পরিদর্শক, তিনিও আহত রয়েছেন এবং আরও ৩ জন আহত রয়েছেন, এখানে স্থানীয় আরও 3 জন আহত রয়েছেন। তবে এখনো নির্দিষ্ট করে আসলে বলা যায়, তবে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছে নৌকার প্রার্থীরাই কিন্তু, নৌকার সমর্থকরা কিন্তু এই হামলা ঘটিয়েছে বলে বলা হচ্ছে। তবে নির্দিষ্ট করে আমরা একেবারে বলতে পারছি না। তো এই ঘটনার পরপরই কিন্তু এখানে পুলিশ সদস্য, র্যাব, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক র্যাব সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের রয়েছেন এবং এখানে ওসি আসছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আসছেন এবং তারা এসে এখানে পরিদর্শন করে পরিস্থিতি
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং ঘটনার পরপর কিন্তু প্রায় এখন 10 থেকে 15 মিনিট ভোট বন্ধ ছিল, আবার পর তারা এসে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আবার ভোট চলা শুরু হয়। চট্টগ্রামের যে এখানে 6টি উপজেলা যে নির্বাচন হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু সেখান থেকে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে এবং 4টি উপজেলা চন্দনেশের এই উপজেলায় কিন্তু 1,63,000 ভোটার রয়েছে এবং 68টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হয়ে থাকে এই চৌধুরীপাড়া সহ ওই কয়েকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে। তবে এই কেন্দ্র ছাড়া চট্টগ্রামে যে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে এখানে কোনো জায়গায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটেনি এবং সর্বশেষ যে তথ্যটি বলতে পারি এই ঘটনার পরপরই 4 জনকে এখানে আটক করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে রয়েছেন এবং র্যাব রয়েছেন এবং তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোট গ্রহণ পুরোপুরি শুরু হয়েছে। তো এই কেন্দ্র ছাড়া এখন পর্যন্ত যে 368টা 4 উপজেলা 368 যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে ভোট হচ্ছে সেখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, এখানে ভোট শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের উজিরপুরের বরাকঠা ইউনিয়নের একটি কেন্দ্রে। আসলে বরিশাল শুধু না, বরিশাল সহ বিভাগের অন্যান্য যতগুলো জায়গায় নির্বাচন হচ্ছে সবগুলোর চিত্র কিন্তু একই রকম, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে 55 নং বরাকঠা ইউনিয়ন মহাবিদ্যালয়। এই জায়গাটিতে আমরা একটু দেখাবার চেষ্টা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুধু বরিশালই নয়, বিভাগের অন্যান্য জায়গারও একই চিত্র। তবে এখানে ভোটারের উপস্থিতি তুলনামূলক অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে কম বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও। কিছুক্ষণ আগে বরিশালের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, তার সঙ্গে আমার এই কেন্দ্রে দেখা হয়েছিল। তার কাছে আমার প্রশ্ন ছিল যে তা কোনো অভাব অভিযোগ অথবা কোনো সমস্যা ছিল কিনা। তিনি আমাদেরকে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের অন্যান্য যেসব কেন্দ্র রয়েছে যেখানেই নির্বাচন হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তবে ভোটারের উপস্থিতি সব জায়গায় তুলনামূলক কম বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন যে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। তিনি ধারণা করছেন বা মনে করছেন যে দুপুরের পরে হয়তো ভোটারের উপস্থিতি বাড়তে পারে। যেমন আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি এখানে কিন্তু 2 জন ভোটার এই মুহূর্তে ঢুকলেন, মহিলা ভোটার ঢুকলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন, বিজিবি সদস্য রয়েছেন, পুলিশ রয়েছেন এবং আনসারের সদস্যরা রয়েছেন। তো এইভাবেই কিন্তু বরিশালের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এর বাইরে আমরা যেটা জানি যে সেটি হচ্ছে যে বরিশাল সহ বিভাগের অন্যান্য জায়গার সব জায়গায় কিন্তু একই পরিবেশ। ভোটারের উপস্থিতি কেন কম এর তথ্য কিন্তু আসলে কেউ সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং বরিশাল থেকে ফেরদৌস সোহাগ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। চলে যাচ্ছি পরের খবরে। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সিলেটের চৌহাট্টায় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন সহপাঠী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম গতকালকে বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছে এবং যেই বাসের চালক এবং হেল্পার তাকে বাসে ফেলে দিয়েছিল এবং যার কারণে সে এই মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তার প্রতিবাদে আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে এখন চৌহাট্টা অভিমুখী তারা পথযাত্রা করেছে, বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিলটা চৌহাট্টা পয়েন্টে জড়ো হবে এবং চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে সেখানে শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় নয়, সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হবে এবং চৌহাট্টা পয়েন্টে সেখানে অবরোধ সৃষ্টি করার কথা আছে এবং সেখানে অবরোধ করে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারা চাচ্ছে যে চালক এবং যে হেল্পার এই ওয়াসিমের মৃত্যুর জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যে সড়ক পথে শিক্ষার্থীদের যে ঘন ঘন নিহত হওয়ার ঘটনা বা মর্মান্তিক
দুর্ঘটনায় পতিত হচ্ছেন শিক্ষার্থীরা তা বন্ধের দাবি জানাচ্ছেন এবং তারা প্রশাসনের কাছে আরও দাবি জানাচ্ছেন ফিটনেসবিহীন যেই গাড়িগুলো আছে সেগুলো সড়ক থেকে তুলে নেওয়ার দাবি জানাচ্ছেন এবং এই বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তারা এই মিছিল করছেন বিক্ষোভ মিছিল সহকারে এখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূর হচ্ছে গিয়ে চুয়াট্টা পয়েন্ট তারা এখান থেকে হেঁটে সেখানে যাবে এবং এই গতকালকের এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াসিমে নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে বিশ্ববিদ্যালয় সকল পাঠদান কর্মসূচি এবং পরীক্ষা স্থগিত করেছে শুধুমাত্র আজকের জন্য এবং এই স্থগিত করার কারণেই শিক্ষার্থীরা সকাল থেকে অপেক্ষা করছিলেন, জড়ো হচ্ছিলেন এবং কিছু সময় আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তটা জানিয়েছেন এবং এই সিদ্ধান্তটা জানানোর পরেই শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছেন। আজকে তাদের চূড়ান্ত পরীক্ষার হওয়ার কথা ছিল এবং চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সে পাঠদান বন্ধ করা হয়েছে, অর্থাৎ ক্লাস আজকে সমস্ত ক্লাসের কার্যক্রম বন্ধ করে ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি কিছু সময় আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদারের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন শিক্ষার্থীদের এই সমবেদনার প্রতি তারা একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর সাথে তারা সমবেদনা জানিয়ে এবং একাত্মতা ঘোষণা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্ত চাচ্ছিলেন শিক্ষার্থীরা, তখন তাদের দাবিও ছিল, সেই দাবি ছিল এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত ক্লাস এবং পাঠদান স্থগিত করা হয়েছে। এখন তারা চলে যাচ্ছেন চুয়াট্টা পয়েন্টে এবং চুয়াট্টা পয়েন্টে একটি বড় ধরনের সমাবেশ হবে। আমরা পরবর্তী সংবাদে সেই সমাবেশের সংবাদ আমরা দর্শকদের জানাতে পারবো। এই ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সর্বশেষ খবর। দর্শক, মৌলভীবাজার বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সে খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের খবরে। নষ্ট ইলেকট্রনিক পণ্য শুধু বর্জ্য নয়, হতে পারে মূল্যবান সম্পদ। দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করা গেলে বাতিল ইলেকট্রনিক পণ্য থেকে মিলতে পারে সোনা, রূপা, তামা, প্লাটিনাম সহ মূল্যবান ধাতব উপাদান। দেশের সীমিত পরিসরে ই বর্জ্য রিসাইকেল হলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে মূল্যবান ই বর্জ্য চলে যাচ্ছে বিদেশে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব বর্জ্য রপ্তানি না করে দেশে রিসাইকেল করা হলে বাণিজ্যিকভাবে লাভের সম্ভাবনা অনেক বেশি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য মেয়াদ শেষে ফেলে দেওয়া হলেও উন্নত দেশে রিসাইকেল করে তৈরি করা হয় নতুন পণ্য। শুধু তাই নয়, এসব বর্জ্য থেকেও আহরণ করা হয় সোনা, রূপা, তামার মতো মূল্যবান ধাতব পদার্থ। বাংলাদেশেও রয়েছে ই বর্জ্য রিসাইক্লিংয়ের যথেষ্ট সম্ভাবনা। বুয়েট পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ গবেষণায় দেখা গেছে, 1 মেট্রিক টন প্রিন্টেড সার্কিট বোর্ড ও র্যাম থেকে পাওয়া যেতে পারে 24 লাখ টাকা মূল্যের সোনা, রূপা, তামা ও টিন। যে পরিমাণ সোনা বা রূপা, হেভি মেটাল পাওয়া যায় সেটা কিন্তু প্রফিটেবল করে এই পুরো প্রসেসটাকে, এক্সপোর্ট না করে বরং এখানে এইটা যদি আমরা ম্যানেজমেন্ট করি সেটা প্রফিটেবল। বিদেশে ভালো চাহিদা থাকায় রাজধানীর অনেক ভাঙারির দোকানে আলাদা করা হচ্ছে নষ্ট ইলেকট্রনিক পণ্যের মূল্যবান যন্ত্রাংশ, যেগুলো কয়েকবার হাত বদল হয়ে রপ্তানি হচ্ছে চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ল্যাপটপ যে প্রোডাক্টগুলো আছে এগুলো যখন নষ্ট হয়ে যায় সেগুলো ভাঙারির কেজি দরে বিক্রি করে দিই। পুরাতন যে কোনো জিনিস আমরা কিনি আর কি, তারপরে এগুলো আবার চায়না পাঠাই। বেসরকারি উদ্যোগে 8টি প্রতিষ্ঠান ই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিলেও মূল্যবান ধাতব উপাদান আহরণের সক্ষমতা নেই। তবে নারায়ণগঞ্জের দেলপাড়ায় বড় পরিসরে একটি ই বর্জ্য প্ল্যান্ট গড়ে উঠলেও পর্যাপ্ত ই বর্জ্যের সংস্থান করতে পারছেন না তারা। তবে বর্জ্য রিসাইকেলের জন্য পৃথক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমাদের প্রতি মাসে 2000 টনের দরকার, আমাদের কালেকশন হলো আমাদের 1 থেকে 150 টন। 50% এরিয়া আবার বাইরে অন্যভাবে চলে যাচ্ছে, এর জন্য আইন কারণের দরকার আছে। আমরা 180 একর জমি নিচ্ছি, সেখানে ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স করব। বিভিন্ন ধরনের ওয়েস্ট নিয়ে যারা কাজ করছেন এখানে প্লট পাবেন এবং এই রিসাইক্লিংটা তারা করতে পারবেন। পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব রোধে কাজ করায় রিসাইকেলারদের সব ধরনের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর। বর্জ্যকে যদি সম্পদে পরিণত করা হয় তাহলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। দেশে প্রতি বছরই এই বর্জ্য বাড়ছে 20%। তাই শুধু আর্থিক লাভ নয়, সবুজ পরিবেশের জন্য দ্রুত ই বর্জ্য রিসাইকেল ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গতরাতে রাজধানী পুরান ঢাকার শহীদ নগরের কাগজের কারখানায় আগুনে পুড়ে গেছে আশপাশের দোকানপাট সহ মেজবাড়ি।
ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। ইমতিয়াজ, এখন যে পুরান ঢাকার এই যে জায়গাটি, এই জায়গাটিতে যে অবস্থাটি বলতে হয় সেটি হচ্ছে যে আসলে পড়ে রয়েছে এক ধরনের কঙ্কাল। যে কারখানাগুলো এখানে ছিল, মালিক আমাদেরকে জানিয়েছেন, এই জমির যে মালিক তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে প্রায় 12টি ঘর ছিল এবং 12টি ঘরের মধ্যে 7টিতেই কিন্তু কারখানা ছিল। এছাড়া ছিল হচ্ছে মোটরসাইকেল এবং সিএনজির গ্যারেজও কিন্তু একটি ছিল। এবং সেই যে এলাকাটি, যে 12টি ঘর, সেই 12টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। রাতের যে অগ্নিকাণ্ডের যে ঘটনায় যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছিল, তারপরে এখনকার পরিস্থিতি বলতে হয় যে যারা এই কারখানার মালিক বা এই জমির যে মালিক তারা এখানে এসেছেন এবং তারা আসলে দেখার চেষ্টা করছেন আসলে কতটুকু কোনো কিছুই আসলে বাকি নাই পুড়ে যেতে। তারপরেও তারা যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 3 থেকে 4 কোটি টাকার ক্ষয়ক্ষতির একটি হিসাব তারা দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে পুরোপুরিটি তারা বলতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে এলাকার যে মানুষের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন কালকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে তাদের বাসা বাড়িগুলোতে যে কেমিক্যালের যে গোডাউন বা যেসব জায়গা থেকে আসলে কেমিক্যাল মজুত করা ছিল সেই সব কেমিক্যাল তারা সরিয়ে নিয়ে আসছিলেন। কারণ হচ্ছে যে তারা ভয় পাচ্ছিলেন যে আগুনটি ছড়িয়ে ওই সব জায়গায় ছড়িয়ে পড়ে কিনা। তো এই যে এলাকাটি, এই এলাকাটিতে আগেও অভিযান চালানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যে রাসায়নিক বা দাহ্য পদার্থ বিরোধী অভিযান চলেছে সেই অভিযানও কিন্তু চালানো হচ্ছে। এবং এই যে জায়গাটি, এই যে ঘরটি, সেই ঘরেও কিন্তু সেই এলাকায় কিন্তু অভিযান, এই জায়গাটিতেও অভিযান চালিয়েছে বিভিন্ন সংস্থা। এবং তারা যেটি বলেছিলেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা এখানে নেই, সেই ব্যবস্থাটি গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এই এলাকাটি আরেকটি ঘটনা ঘটেছিল, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল এবং এলাকার সবাই আসলে শ্রমিকরা বিশেষ করে একাট্টা হয়ে সেই দলটিকে আসলে আটক করে রেখেছিলেন। বেশ কিছুক্ষণ পরে অন্য থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছিলেন। তো এই এলাকায় আসলে এই ধরনের গুদাম বা গোডাউন বা কারখানা প্রচুর রয়েছে। এই যে ঘটনাটি, যে এখানকার যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পুরোপুরি পুড়ে গেছে এবং মানুষজন আসলে শঙ্কায় রয়েছেন যে এর পরবর্তীতে আগুন লাগলে আসলে ব্যাপারটি কোথায় যেয়ে দাঁড়াবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, গতকাল পুরান ঢাকার শহীদনগরে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। ষষ্ঠ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার দাবি নিয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা জানিয়েছেন 2006 সাল থেকে এমপিওর দাবিতে বিভিন্ন সময়ে এ পর্যন্ত 30 বারের মতো রাস্তায় নেমেছেন তারা। সেজন্য এবার এমপিওভুক্ত হওয়ার আশ্বাস নয়, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। তারা জানান 2010 সালে প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় এনেছে সরকার। সেখানে কর্মরত রয়েছেন প্রায় 5 লাখের মতো শিক্ষক কর্মচারী। গত 3 দশকেও আইন না থাকায় লাগামহীন হয়ে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল না থাকা, ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শক্তিশালী ও স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা না থাকলে আগামীতে দক্ষ ও মানসম্মত চিকিৎসক সংকটের আশঙ্কা চিকিৎসা বিজ্ঞানীদের। আর এসব মেডিকেল বন্ধের দাবি চিকিৎসক নেতাদের। সরকার ব্যবস্থা নিলেও আদালতের মাধ্যমে পার পেয়ে যাচ্ছে বলে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল মামুনের প্রতিবেদন। দেশে এখন সরকারি বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ রয়েছে 105টি। এর মধ্যে সরকারি 36টি আর বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে 69টি। বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালায় একই ভবনে কলেজ ও হাসপাতাল না থাকা, অস্থায়ী জায়গায় কলেজ প্রতিষ্ঠার 3 বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস করার কথা থাকলেও তা মানছে না অধিকাংশ প্রতিষ্ঠানই। শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়া, খণ্ডকালীন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এটা কম বেশি সবাই মেনে চলারই চেষ্টা করে, 100% না হলেও 70, 80, 60 যে যেরকম পারে এটা মেনে চলে।
এসব অনিয়মের কারণে 2017-18 শিক্ষাবর্ষে 5টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে মেডিকেল কলেজগুলোর নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা অনুযায়ী তো আমাদের সাময়িক বন্ধ করার ক্ষমতা একটা মেডিকেল কলেজগুলো আছে, তারপর যে কোর্টে গিয়ে যদি এটা মানে ব্যাকেট করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে তো আর সরকার একটা অসহায় সেক্ষেত্রে। দক্ষ যোগ্য চিকিৎসক গঠনের স্বার্থে নীতিমালা না মানা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি চিকিৎসা বিজ্ঞানী ও পেশাজীবী নেতাদের। দায়িত্বটা প্রশাসনের, না মানলে প্রশাসন তাহলে অ্যাকশন নিতে হবে, দরকার বলে বন্ধ করে দেবে। তার নীতিমালা মানতে বাধ্য, কমিটি আইন কি মানবে না? অবশ্যই মানতে হবে। সেখানে ভালো ডাক্তার তৈরি হবে না, ভালো ডাক্তার তৈরি না হলে ভালো সার্ভিস কিভাবে হবে? সেখান থেকে ছাত্ররা পাশ করে ডাক্তার হবে, তাদের মান নিয়ে প্রশ্নবিদ্ধ হবে সমাজের কাছে। আমি মনে করি প্রাইভেট মেডিকেল কলেজগুলা যারা শিক্ষার মান, চিকিৎসার মান, সেবার মান সরকারি নীতিমালার মধ্যে নাই, সেগুলো বন্ধ হওয়া উচিত। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 2012 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া মেডিকেল কলেজ এখনও নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর হয়নি। নিজস্ব ক্যাম্পাস না থাকায় নানা সমস্যা নিয়ে ক্লাস করতে হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। তবে শিগগিরই নিজস্ব ক্যাম্পাসের কাজ শেষ হবে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। কুষ্টিয়ার প্রতিনিধি SM রাশিদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়া শহরের গা ঘেঁষে ঢাকা রোড সংলগ্ন 20 একর জায়গার উপর 2012 সালে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ। 2012-13 অর্থ বছরে এজন্য 275 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। নির্মাণ প্রতিষ্ঠানের গাফেলতিতে 3 বছরে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও 5 বছরেও শেষ হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ। 2016 সালে মেডিকেল কলেজের কাছে হস্তান্তর করার কথা থাকলেও 2019 সালের জানুয়ারি পর্যন্ত নতুন ক্যাম্পাস হস্তান্তর না হওয়ায় 2 ব্যাচের 130 শিক্ষার্থী নিজ ক্যাম্পাস না দেখেই বিদায় নিয়েছেন। কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে আবাসিক সমস্যা সহ নানা সমস্যা মাথায় নিয়ে 325 জন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ বিষয়টা দেখুক, আমরা খুবই আগ্রহী ক্যাম্পাসে যাওয়ার জন্য। ক্যাম্পাসবিহীন জীবনটা আসলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। ক্লাসরুমের সংখ্যা কম, জুনিয়রদের বিশেষ করে সমস্যা হচ্ছে। ল্যাবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এগুলা সবগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। সিকিউরিটি নাই, একই রুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে, অনেকে জায়গা দিতে পারছে না দেখে বারান্দায় অনেকে থাকছে। তবে নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শিগগিরই শেষ হবে বলে জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ। 90 থেকে 95% কাজ ইতিমধ্যে শেষ, কলেজ এবং আবাসিক, ছাত্রছাত্রীদের আবাসিক। সুতরাং আমরা খুব দ্রুতই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাতে শিফট করব, এরকমই আমরা আশা করছি। কুষ্টিয়া মেডিকেল কলেজের তথ্য মতে এখানে 325 জন নিয়মিত শিক্ষার্থী ও 128 জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন। সময় সংবাদ, কুষ্টিয়া। গত 12 বছরে প্রায় 400 মানুষের মৃত্যুর পরও প্রাণের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে পাহাড়ের ঢালে এখনও বাস করছে শত শত পরিবার। বর্ষার আগে জেলা প্রশাসন তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও ভূমিদস্যুদের প্রভাবে তা বারবার ব্যর্থ হচ্ছে। 2007 সালে 127 জন মৃত্যুর পর মহাবিপর্যয় এড়াতে 29টি কারণ চিহ্নিত করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করে, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি তার একটিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। খাড়া এই পাহাড়ের নিচে মনে আনন্দে খেলা করছে ছোট এই শিশুরা, কিন্তু তারা জানে না কিরকম ঝুঁকিতে আছে। একটু বৃষ্টি হলে যে কোনো সময় আছড়ে পড়তে পারে উঁচু এই পাহাড়ের অংশ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগরীর লালখান বাজারের মতিঝর্ণার এই পাহাড়ের মতো শত শত পরিবার বাস করছে নগরীর 28টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মরণ ফাঁদে। জায়গাটা কারো কাছ থেকে ভাড়া নিই না, এটা ওই ব্লু কমান্ডার নামে এক লোক ছিল, তো ওনার কাছ থেকে মানে 40 বছর আগে আমার আব্বা কিনে নিছে আর কি। ভয় লাগবে কেন, আমরা দিকে পড়লে না ভয় পাইতে, আমরা দিকে পড়ে না তো। পয়সা হইলে জায়গা ভাড়া করো 10,000 টাকা 15,000 টাকা ভাড়া দিতে আমরা। চারিদিকে পাহাড়, আর এসব পাহাড়ের নিচে নিম্ন আয়ের মানুষের বাস। দূর থেকে দেখলে মনে হবে মৃত্যুকূপ। জেলা প্রশাসন বলছে প্রতি বছর বর্ষার আগে তাদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় পুনরায় তারা বসবাস শুরু করে। এক রাতের মধ্যে অনেকে একটা টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করলো। তো সেটা তো আসলে আমাদের মানে চোখে পড়ে না, বিধায় আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার
কাজটিও আমরা করতে পারি না। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং যতটুকু সম্ভব প্রাণহানির আশঙ্কা এবং ক্ষতির আশঙ্কা রোধের জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থাই গ্রহণ করব। নগরবিদরা বলছেন প্রশাসনের গড়িমসি ও গত 12 বছরে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় বারবার ঘটছে দুর্ঘটনা। যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কিন্তু এই জমির উপরে কোনো মালিকানা নেই, তারপরেও বিদ্যুৎ এবং পানি গ্যাসের সংযোগ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এক ধরনের প্রভাবশালী মহল চাইছে না এই সুপারিশটা বাস্তবায়ন হোক এবং এই সমস্যা নিরসন হোক। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামে 500-র বেশি পাহাড় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ে বসবাস করছে 668টি পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় গড়ে উঠেছে কয়েক হাজার গবাদি পশুর খামার। এদের অধিকাংশের মালিক শিক্ষিত বেকার যুবক। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা বেছে নিয়েছেন এই পেশা। তবে গোখাদ্য, ওষুধের দাম এবং কোরবানির সময় ভারত থেকে গরুর অনুপ্রবেশের কারণে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে গোখাদ্যের ভর্তুকি প্রদান, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং প্রাণী সম্পদ বিভাগে লোকবল বাড়ানো গেলে এই খাতকে আকর্ষণীয় লাভজনক পর্যায়ে নেওয়া সম্ভব। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। ছোট বড় আকৃতির অনেক গরু এখন বগুড়ার খামারগুলোতে। উন্নত জাতের অল্প বয়সী গরু কিনে কেউ মোটা তাজা করে বাজারে বিক্রি করছেন, কেউ বা আবার বকনা বাছুর কিনে গাভীর জন্য তৈরি করছেন। অনেক বেকার যুবক এখন এই পেশায় জড়িত। গরুর বাজার মূল্যের নিশ্চয়তা থাকলে এবং সরকার খামারিদের প্রতি বিশেষ নজর দিলে তারা লাভবান হতে পারবেন। যেভাবে ইন্ডিয়ান গরু ঢোকে তাতে লাভ করা তো দূরের কথা, প্রত্যেক বছর আমাদের ব্যাপক পরিমাণ টাকার লোকসান গুনতে হয়। অনেক রোগ বালাই আসে, এগুলিতে একটু যদি আমরা সরকারি থেকে ভ্যাকসিন বা চিকিৎসা পেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। প্রতিটি খামারে 4 থেকে 5 জন কর্মচারী কাজ করছেন। খামারে কাজ পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালোই আছেন। আগে আমি রাজের কাজ করতাম, বছরের ভিতরে 6 মাস বসে থাকা লাগতো, আর 6 মাস কাজ হতো। চাকরি করে দুটো শ্রমিক লেখাপড়া শিখাচ্ছি বা এই টাকা দিয়ে আল্লাহর এখন দিন পথ ভালোই চলেছে ইনশাল্লাহ। খামারিদের সহায়তার জন্য তাদের দপ্তরের লোকবল বাড়ানো সহ গোখাদ্যে ভর্তুকি প্রদান এবং মাংস প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিলেন এই কর্মকর্তা। এই কাজটি যেন সারা বছর ধরে লাভজনক থাকে সেই জন্য মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বাড়ানো দরকার। আর মানুষের মধ্যেও যে প্রসেসড মিট এবং ফ্রোজেন মিট এটা খাওয়ার যে অভ্যাস সেটা গড়ে তোলা দরকার। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বগুড়ায় প্রায় 20,000 খামার রয়েছে। এতে কর্মরত রয়েছে লক্ষাধিক কর্মচারী। প্রতি বছর এইসব খামারে গরু প্রস্তুত হচ্ছে প্রায় 3 লাখ। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সরকারি দক্ষতা এবং জনগণের সহযোগিতায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি। গতকাল চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় ট্যুরিজম তথ্য কেন্দ্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। বাংলাদেশ থেকে প্রতি বছর ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসার কাজে 21 থেকে 23 লাখ মানুষ ভারতে যায় বলেও জানান তিনি। তাদের সুবিধার জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এর আগে ফিতা কেটে তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন অনিন্দ ব্যানার্জি। এ সময় জেলা চেম্বারের সভাপতি সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই বাংলাদেশ অনেক অনেক উন্নত, অনেক প্রোগ্রেস, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, চোখে পড়ার মতন এই ডেভেলপমেন্ট। পুরো কৃতিত্ব যাচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের। জনগণ ছাড়া কোনোদিন উন্নতি হয় না। এখন ভিসা পাওয়া খুব সহজ ইন্ডিয়ার জন্য, এবং আমরা শুধু সরলীকরণ নয়, আমরা দূর দূরান্ত যেরকম এই বছর থেকে ভিসা কালেকশন সেন্টার শুরু করেছি 3 জায়গাতে, চিটাগং ডিভিশনে, কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ায়। মেরিল প্রথম আলোর উদ্যোগে প্রতিভাবান তরুণ পরিচালকের খোঁজে প্রতিযোগিতার আয়োজন করেছে ফেম ফ্যাক্টরি। শনিবার রাজধানী একটি হোটেলে বাছাইকৃত 100 জন তরুণ পরিচালক নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিচালক এবং খ্যাতনামা অভিনেতারা। এ সময় জানানো হয় কর্মশালার দ্বিতীয় দিন বাছাই করা হবে সেরা 10 জন তরুণ পরিচালককে। সেরা 3 জন তরুণ পরিচালক পাবেন কান ফিল্ম ফেস্টিভ্যাল পরিদর্শনের সুযোগ।
এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করলেও এখনও সেই একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মাঝে যদিও ডিএসসি সূচকভিত্তিক সূচক কিছুটা পজিটিভ অবস্থানে ছিল, তবে এখন আবারও সেটি আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ অবস্থানে চলে এসেছে। শুরুতে আমি জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 28 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 5542 পয়েন্টে। ডিএসসি সূচকভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি 1.42 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1283 পয়েন্টে। সূচকের নিম্নমুখী অবস্থান রয়েছে ডিএসসির বাছাই সূচকে ডিএসসি 30 ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি 12.85% হারিয়ে অবস্থান করছে 1980 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 130 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 114টি প্রতিষ্ঠানের, তবে দর কমেছে আমরা দেখতে পাচ্ছি 160টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে। তবে অপরিবর্তিত থাকার তালিকায় 49টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। টপ 20 শেয়ারের তালিকা একটু আমরা দেখে দেব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার প্রথমেই এই ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান অবস্থান করছে ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 77 টাকা 10 পয়সায় লেনদেন করছে, সর্বোচ্চ 78 টাকা উঠলেও সর্বনিম্ন 73 টাকা পর্যন্ত লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 2 নম্বরে অবস্থান রয়েছে জেএমআই। এই প্রতিষ্ঠানটি 349 টাকায় সবশেষ লেনদেন করছে, তবে সর্বোচ্চ 355 টাকা 50 পয়সা পর্যন্ত অবস্থান করেছিল এবং সর্বনিম্ন 331 টাকায় নেমেছিল তালিকার 2 নম্বরে থাকা জেএমআই। তালিকার 3 নম্বরে ব্যাংকিং খাতের আরও একটি প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক। এই প্রতিষ্ঠানটি 211 টাকা 30 পয়সায় লেনদেন করছে, যদিও সর্বোচ্চ 214 টাকা 90 পয়সা পর্যন্ত লেনদেন করেছে, তবে সর্বনিম্ন 202 টাকা 90 পয়সায় নেমেছিল ডাচ বাংলা ব্যাংক। তালিকার 4 নম্বরে গ্রামীণ ফোন রয়েছে। এই প্রতিষ্ঠানটি 403 টাকায় লেনদেন করছে, সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 404 টাকা 80 পয়সা, তবে সর্বনিম্ন 397 টাকা 30 পয়সাও কিন্তু লেনদেন হয়েছে গ্রামীণ ফোন। মুন্নু সিরামিক্স রয়েছে তালিকার 5 নম্বরে 326 টাকা 60 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 333 টাকায় উঠলেও সর্বনিম্ন 318 টাকা পর্যন্ত কিন্তু নেমেছিল এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে ন্যাশনাল পলিমার রয়েছে। এই প্রতিষ্ঠানটি 90 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন করছে, সর্বোচ্চ 92 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 27 টাকা 10 পয়সায়। 7 নম্বরে রয়েছে ব্যাটবিসি। এই প্রতিষ্ঠানটি 4659 টাকা 90 পয়সা লেনদেন করছে, তবে সর্বোচ্চ 4697 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 4645 টাকা 30 পয়সা কিন্তু লেনদেন করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অধিকাংশ প্রতিষ্ঠান দর হারালেও টপ 20 শেয়ারের তালিকার প্রথম 7টি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাতিল ইলেকট্রনিক পণ্য থেকেও মিলতে পারে মূল্যবান ধাতব, দক্ষ ব্যবস্থাপনার তাগিদ, নীতি সহায়তা দেওয়ার আশ্বাস মন্ত্রীর। লাগামহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ, শক্তিশালী মনিটরিং ব্যবস্থার তাগিদ। ঝুঁকি নিয়ে এখনও চট্টগ্রামের পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। ভূমিদস্যুদের কারণে স্থানান্তর প্রক্রিয়া ব্যর্থ, বাস্তবায়ন হয়নি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশও। এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টায় বগুড়ায় গড়ে উঠেছে কয়েক হাজার গবাদি পশুর খামার, প্রয়োজন পৃষ্ঠপোষকতা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।